প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোভিড-19 অতিমারির এই ক্রান্তিকালে সবার সুস্থতা কামনা করে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করতে চাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ থেকে আমরা একটু আলোচনা করব। প্রথমে একটা অব্যয়সূচক কিছু লিখি আমি। প্রো এর অর্থ কি? প্রো কোনো অর্থ হয় না, আমরা জানি। এরপর একটা শব্দ লিখলাম ভাত। ভাত শব্দের সাথে আমরা সবাই পরিচিত। তো এই ভাত শব্দের আগে যদি প্রো এই বর্ণটি যদি আমরা যুক্ত করি তাহলে হয় প্রভাত। অবশ্যই আমরা জানি প্রভাত মানে ভোর বা সূর্যোদয়ের আগ মুহূর্ত। তো দেখছি কি যে এই ভাত শব্দের আগে এই প্রো, যার কোনো অর্থ ছিল না, সে যুক্ত হয়ে একটা নতুন শব্দ তৈরি করেছে। এমনিভাবে কাজ একটা শব্দ আমরা জানি, কিন্তু কাজ শব্দটা যদি একটু অন্যরকমভাবে আরও কিছু বর্ণ যুক্ত করে দিই, কি দাঁড়ায়? অকাজ। শব্দটা কেমন নিন্দনীয় মনে হচ্ছে। অর্থাৎ কাজের নামে যদি অন্য কিছু করা হয় তখন আমরা বলি অকাজ, অর্থাৎ নিন্দনীয়। এখানে কাজ শব্দের অর্থের সংকোচন হচ্ছে বলা যায়। পূর্ণ একটা শব্দ, পূর্ণ মানে আমরা জানি কোনো কিছু খালি না থাকা, ভরা। এই শব্দটার আগে যদি আরেকটা যে পরি, এটাও শুধু পরির কোনো অর্থ হয় না। পরিপূর্ণ মানে একেবারে খালি না থাকার মতো অবস্থা, মানে 16 আনা পূর্ণ যাকে বলি আমরা। অর্থাৎ এটা শব্দের সম্প্রসারণ করেছে। এমনিভাবে অনেক শব্দ আছে বাংলা ভাষায়। তো এই যে মূল শব্দের আগে যেটা বসেছে একটা প্রো, এখানে বলেছি অ, আবার এখানে বলেছি পরি। এরকম আছে আরও। ধরা যাক আমরা দিলাম সু, এখানে লিখছি সু। শুধু সু এর কোনো অর্থ হয় না। তো আমরা যদি এখানে নজর লিখি, সুনজর, সেই ক্ষেত্রে হয়। তাহলে সুনজর দিয়ে আমরা বলি কি? কারোর প্রতি অনুগ্রহ বা কৃপা করা ইত্যাদি। আচ্ছা, ধরা যাক দন্তস্বর শুধু যদি দিই, তাহলে শুধু দন্তস্বর তো কোনো অর্থ নেই, এটি একটি বর্ণ মাত্র। এরপরে যদি অন্য কোনো শব্দ দিই, যেমন সরব। সরব মানে শব্দ করে, আমরা যেমন সরব পঠন বলি, শব্দ করে পড়া। তারপরে বলি সঠিক, সজোর ইত্যাদি। বাংলা ভাষায় এরকম অনেক বেশ কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি আছে। এগুলো আমরা অব্যয়সূচক শব্দাংশই বলবো, যার কোনো পরিবর্তন হয় না আর নিজস্ব অর্থ প্রকাশের ক্ষমতাও নেই। কিন্তু এরা দেখছে কি যে অন্য শব্দের আগে বসে বেশ কিছু কাজ করছে। অর্থাৎ শব্দের এখানে দেখছি নতুন শব্দ তৈরি করছে, এখানে শব্দের অর্থের সংকোচন করেছে, এখানে শব্দের অর্থের পরিপূর্ণতা সাধন করেছে। এই ধরনের অব্যয়সূচক শব্দাংশ যারা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না, কিন্তু নতুন শব্দের অন্য শব্দের আগে বসে কতগুলো পরিবর্তন সাধন করতে পারে, এই ধরনের শব্দকে বলা হয় উপসর্গ। আমরা খেয়াল করি, উপসর্গ। এই উপসর্গ শব্দটা, এটা একটা মজার শব্দ। আমরা খেয়াল করি, এই যে উপসর্গ, এর নিজেই একটা উপসর্গযোগে গঠিত শব্দ। আমরা এটা যদি এই উপ হচ্ছে একটা একটা উপসর্গ, আর মূল শব্দ হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে আমরা জানি কি? অধ্যায়, যে বইয়ের যে পরিচ্ছেদ বা অধ্যায়। তাহলে উপসর্গ নিজেই উপসর্গযোগে গঠিত একটা শব্দ। তাহলে আমরা এই নিয়মটা আবার একটু খেয়াল করি, মনে রাখবো কি যে বাংলা ভাষায় এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না।
এগুলো অন্য শব্দের আগে বসে শব্দটির কয়েক ধরনের পরিবর্তন সাধিত বা সাধন করতে পারে। সেই পরিবর্তনগুলো আমরা এখন একটু লিখব। আমরা প্রথমে লিখতে পারি যে প্রথমে বলবো কি যে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। অর্থবোধক শব্দ তৈরি করে। আচ্ছা, দ্বিতীয় কাজ কি করে? শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। শব্দের অর্থের পূর্ণতা সাধন করে। আমরা 3-এ লিখতে পারি শব্দের অর্থের সম্প্রসারণ ঘটায়। আচ্ছা, আর কি করতে পারে? শব্দের অর্থের সংকোচন ঘটায়। আচ্ছা, আর কি করে? সর্বোপরি এত কিছু করে তখন শব্দের অর্থেরও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ আমরা লিখতে পারি কি শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। পরিবর্তন ঘটায়। তো আমরা আবার একটু দেখি যে এই ধরনের যে অব্যয়সূচক যে শব্দাংশ এরা কি করে? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে, শব্দের অর্থের পূর্ণতা সাধন করে